রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। Okay. First time in India and first time in West Bengal, and it is much out of my expectation because we get to know the history and the heritage and the rich culture of West Bengal. It's a unique state in India. Although we know there's a colorful diversity culture in India, but I think West Bengal is unique. When I first came here and to meet the Durga Puja, that is a very impressive festival for me and for our staff, and also I think it's a world heritage, cultural heritage, and I think it will be attract many people to come to see West Bengal. We are two great countries, two ancient civilizations. We have many common points, and I think we can get more cooperations and get more benefit from the cooperation. At this stage, we are facing some difficulties, but I think this is a temporary, and this is only a small part of a bilateral relationship. Because I think you also noticed that Chinese new ambassador just came in Delhi and took his post. I think during his leaders, we can do many things to deepen the understanding and promote the cooperations on both sides. Yeah, to benefit to people. This is a very special period of elections for India. I just mentioned our new ambassador also mentioned for the election. This is the internal affairs of India. We just said after the election, our Chinese government and also our new ambassador hope to get more communications with the new government and get more and we'll do our best to get more favorable conditions for bilateral relations. Okay, this is a question out of our views because our consulate this is cannot because authorized to do any comment on that issue. Yeah, this issue dealing with by our embassy, not by our consulate. শান্তিনিকেতনে চীনা ভবনের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন সেই অভিজিৎ ব্যানার্জির মুখোমুখি আমি দিগদর্শনের সুজিত চট্টোপাধ্যায়। অভিজিৎ বাবু, আজ যে অনুষ্ঠানে আমরা এখানে এসেছি সেটা চীনা কনসালেন্ট তরফ থেকে অনুষ্ঠানটা করা হয়েছে, আজকে একটা গেট টুগেদার মতন। তো সেখানে আপনার উপস্থিতি আপনাকে পেয়ে গেছি। তা আমার বক্তব্য সেটা হচ্ছে যে চীনেতে রবীন্দ্রনাথ গিয়েছিলেন, সে সময় শ্রোতাদের আসনে কিন্তু ছিলেন মাও সেতুং। যেখানে রবীন্দ্রনাথের বক্তব্য ছিল সেটা হচ্ছে আধ্যাত্মিক জায়গা থেকে একটা বিশ্ব ভ্রাতৃত্বের কথা উনি বলেছিলেন, আধ্যাত্মিক পয়েন্ট অফ ভিউ থেকে। কিন্তু সেটা ওখানকার যুব সমাজ এবং মাও সেতুং সেটা কিন্তু প্রথম ঠিক সেটা পছন্দ করেননি, যার জন্য তার মধ্যে একটা বিরোধিতা হয়েছিল। রবীন্দ্রনাথ নিজেও বুঝেছিলেন যে একটা বিরোধিতা হয়েছে, উনি তাদের সঙ্গে বসতেও চেয়েছিলেন, কিন্তু ওরা বসতে আর রাজি হননি। ওরা বলেছেন যে না, এটা হচ্ছে উনি টোটালি আধ্যাত্মিক যে কথাবার্তাগুলো বলছেন সেটা কিন্তু আমাদের এখানকার যে বিপ্লবটা আমরা করতে যাব সেটাকে আরও পিছিয়ে দেবে। এই জায়গা থেকে আপনি কি বলবেন যে চীনা জনগণ এবং চীনা যে নেতৃত্ব তখনকার মাও সেতুংয়ের নেতৃত্বে গড়ে উঠছে যুব সমাজ, তাদের এবং রবীন্দ্রনাথের মধ্যে এই ব্যবধান যে দূরত্ব,
সেটা আপনি কিভাবে দেখবেন? উনি 1924 সালে উনি যখন চীন গেছিলেন, ওনাকে বেজিং লেকচারার অ্যাসোসিয়েশন থেকে ইনভাইট করা হয়েছিল। যারা ইনভাইট করেছিলেন তারাও কিন্তু খুব স্বনামধন্য। লিয়াংচি ছাও ছিলেন, তিনি ইনভাইট করেছিলেন বেজিং বিশ্ববিদ্যালয়ে। ততক্ষণে নোবেল পেয়ে গেছেন। না, তখন উনি নোবেল যখন উনি নোবেল পুরস্কারটি পেলেন, তখন কিন্তু এশিয়ার প্রথম যিনি সাহিত্যে নোবেল পেলেন, এবং সেটা ভারতবর্ষেও আলোড়ন সৃষ্টি করেছে, চীনে কিন্তু সে আলোড়ন সৃষ্টি হয়েছে। ঠিক। এবার লিয়াংচি ঝা ওনাকে নেমন্তন্ন করলেন। উনি কিন্তু যাওয়ার সময় উনি প্রথম কথাটি বলেছিলেন যে আমি যে যাচ্ছি, আমি কোনো ধার্মিক বা কোনো ওইভাবে আমি কোনো কিছু নিয়ে যাচ্ছি না, আমি যাচ্ছি দুটি দেশের সম্পর্ককে আরও পুনরুজ্জীবিত করতে। কারণ আমরা যদি দেখি ভারত এবং চীনের যে সম্পর্ক, সে তো 1-2 দিনের নয়, 2500 বছর আগে। একদম একদম। বুদ্ধিজমের থ্রু দিয়ে কিন্তু আমাদের এই সম্পর্কটি গড়ে উঠেছে, বৌদ্ধ ধর্মের মধ্যে দিয়ে। এবং তখনকার দিনে আমরা যদি দেখি, ভারতীয় যে রাজারা ছিলেন এবং চীনের রাজারা, দুপক্ষই কিন্তু এই যে বৌদ্ধদের আদান প্রদানকে দারুণভাবে সাহায্য করেছিলেন বলেই আমাদের এই আদান প্রদান শুরু হয়েছিল। এবং বৌদ্ধ ধর্মের মধ্যে দিয়ে আমরা দেখেছি তারপর বাণিজ্যিকভাবেও বিরাট আদান প্রদান চীন এবং ভারতের মধ্যে ছিল, যেগুলি আমরা চীনের যে পুরনো গ্রন্থগুলি যদি আমরা দেখি, সেগুলোতে পরিষ্কার দেখা যায়। এরপর আমরা রবীন্দ্রনাথ হচ্ছেন, এইখান থেকে যদি আমরা দেখি, তারপর ইংরেজ ঔপনিবেশিকরা যখন এলেন আমাদের এখানে, এবং চীনেও ঠিক যেরকমভাবে ইংরেজ এবং অন্যান্য বিদেশি শক্তির আগমনের ফলে ভারত এবং চীনের মধ্যে যে সম্পর্ক, সেটাতে কিছুটা বেশ অনেকটাই আমরা বলতে পারি সম্পর্কের অবনতি ঘটলো, কারণ সেই সম্পর্ক আর ছিল না, অন্য কোনো কারণ নয়। তারপর রবীন্দ্রনাথ 1924 সালে চীন গেলেন, অর্থাৎ এই সফর কিন্তু আমরা বলতে পারি সব দিক থেকে দেখতে গেলে বিরাট মহত্বপূর্ণ একটি সফর। উনি যখন গেলেন, তখন চীনের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, প্রায় 1 মাসের উপর সফরে অনেক জায়গায় উনি ভাষণ দিয়েছেন। আপনার যে বক্তব্য, অবশ্যই চীনের অবস্থাটা যদি আমরা দেখি, কি চীনের মানুষ তখন খেতে পাচ্ছে না, চীনের অবস্থা তখন খুবই খারাপ, তখন কমিউনিস্ট এবং ন্যাশনালিস্টের মধ্যে একটা যুদ্ধ চলছে। সেই সময় রবীন্দ্রনাথ গেলেন। কিছু লোকের মনে হলো রবীন্দ্রনাথ যে কথাগুলি বলছেন, সেগুলোতে আমাদের কি লাভ হবে? আপনি যে কথাটা বলছেন, সেটা কি আমাদের দেশের আমাদের যে রাজনৈতিকভাবে বা আমরা যেটা চাইছি আমাদের দেশকে আরও পুনরুজ্জীবিত করতে, সেটা কি সম্ভব? এইখানে আমি বলবো, তার ছাড়াও কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে আমরা দেখেছি, আপনি দেখুন রেলওয়ে স্টেশনে যখন রবীন্দ্রনাথ নেমেছেন, পেচিং স্টেশনে, সিংহাতে যখন গেছেন, বিরাটভাবে কিন্তু মানুষ এগিয়ে এসছে ওনার ভাষণ শুনতে। অর্থাৎ পজিটিভ দিক থেকে আমরা যদি দেখি, প্রচুর জায়গায় আমরা যদি দেখি, আপনার বক্তব্য ধরে আমি বলবো, অনেক মানুষ, তার মধ্যে আমি বলতে পারি ইভেন চীনের যে বিশেষ সাহিত্যের যে একজন বিশিষ্ট ভদ্রলোক লুসুন, তারাও কিন্তু রবীন্দ্রনাথের কিছুটা হয়তো বিরোধ করেছিলেন। কারণ এখন যে চীনের যারা সাহিত্যিক বা চাইনিজ যা এক্সপার্ট, তারা বলছেন যে বেশ কিছু মানুষ রবীন্দ্রনাথকে বুঝতেই ভুল করেছিল, কারণ তারা রবীন্দ্রনাথকে ঠিক মতন পড়েনি। এইটাই আমরা এখন মনে করি। কারণ না হলে উনি দেখুন, 15 বছর আগে, খুব সম্ভবত 2010 সালে একটি তালিকা প্রকাশ করেছিল চীন, যে 50টি লোক চীনের পুনরুজ্জীবনে, চীনকে গড়ে তোলার পেছনে যে বিদেশি 50 জন নামকরা ব্যক্তির মধ্যে কিন্তু রবীন্দ্রনাথ ছিলেন। তার মানে কি? তার মানে রবীন্দ্রনাথ ছিলেন, তার মানে আমরা বলতে পারি পরে চীন সরকার, অর্থাৎ কমিউনিস্ট সরকারও স্বীকার করেছেন যে রবীন্দ্রনাথের চীন সফর এবং রবীন্দ্রনাথ চীন এবং ভারতের মধ্যে যে মেলবন্ধন করে তুলেছিলেন, সেটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং সেইভাবে দেখতে গেলে ওনার যে কিছু লোক, যারা ওনাকে হয়তো বুঝতে পারেননি বলেই ওনার বিরোধিতা করার চেষ্টা করেছিলেন, সেইখান থেকে এখন যদি আমরা দেখি, আপনি যদি এই মুহূর্তে দেখেন, চীনের অনেকগুলি বিশ্ববিদ্যালয়, বড় বড় বিশ্ববিদ্যালয় বা বড় বড় শহরের ছোটোখাটো জায়গাতেও কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে পড়াশোনা হয়। এই যে 100 বছর রবীন্দ্রনাথের চীন সফর, শুধু বড় শহরেই নয়, ছোটোখাটো শহরেও কিন্তু এই উৎসব অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। প্রসঙ্গে চলে আসি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ যে আধ্যাত্মিক কথা বলেছেন, যে মানে ব্রাহ্ম ধর্মের কথা উনি বলেছেন, পরবর্তীকালে উনি রবিবার বলে একটা ছোট গল্প লিখেছেন। সেখানে অভিক এবং বিভা দুটো চরিত্রকে তৈরি করেছেন। সেখানে সেটা 80 বছর বয়সের প্রায় লেখা। সেই সময় উনি বলছেন, ওনার রিয়েলাইজেশন যে ধর্মই মানুষকে মানুষের সঙ্গে মিলতে দিচ্ছে না, সুতরাং আমি
যা ওই প্রকৃতি, প্রেম এবং পূজা পর্যায়ের যা লিখেছি, এই পূজা পর্যায়ের ব্যাপারটাকে পূজাতে না রেখে ওটা প্রকৃতিতে রাখলেই বোধহয় ভালো হতো। এই যে তার অন্তিম বয়সে গিয়ে এই উপলব্ধি, এই জায়গাটা থেকে আপনি কিভাবে দেখছেন? না দেখুন, উনি এই যে উপলব্ধি যে কথাটা বলছেন সেটি বললেও কিন্তু আমরা কিন্তু এখনও কিন্তু রবীন্দ্রনাথের 3টে পর্যায় নিয়েই একইভাবে পর্যালোচনা করি। রবীন্দ্রনাথ হয়তো উপলব্ধি করেছিলেন ওই শেষ বয়সে গিয়ে যে 3টে, অর্থাৎ পূজা, প্রকৃতি এবং প্রেম, এই 3 পর্যায়ে উনি বলছেন পূজা। কিন্তু আমরা কিন্তু যখন এই যে দেখুন আপনি পূজা পর্যায়ের যে সমস্ত লেখাগুলি রবীন্দ্রনাথের আছে বা যে সমস্ত গীতিনাট্য, সেগুলোও তো পরিবেশিত হচ্ছে, অর্থাৎ মানুষ কিন্তু এখনও রবীন্দ্রনাথের ওই 3টি পর্যায়কেই সমানভাবে গুরুত্ব দিচ্ছেন। এবং এই যদি দেখেন চীনেও কিন্তু আমরা যদি দেখি, চীনকে এখানে যদি টেনে আনি, রবীন্দ্রনাথের সমস্ত লেখা কিন্তু চীনা ভাষায় অনুবাদিত হয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডাইরেক্ট বাংলা থেকে চীনা ভাষায় অনুবাদিত হয়েছে। 1970-এর আগে বা 60-এ কিন্তু আমরা দেখেছি সেগুলি ইংরাজির থেকে বা বিভিন্ন জায়গার থেকে এনে, কিন্তু এখন আমরা দেখেছি বেশ কিছু চীনা বিশিষ্ট যারা স্কলার রয়েছে তারা কিন্তু সোজা ওটাকে বাংলা থেকে অনুবাদ করেছে। সুতরাং রবীন্দ্রনাথের সমস্ত লেখাই কিন্তু চীনের সমানভাবে এখনও তারা পড়াশোনা করে এবং তারা এই যে গীতিনাট্য এগুলোকেও কিন্তু চীনা ভাষা অনুবাদ করে ওনারা পরিবেশন করছে। আর যখন আপনি এই প্রসঙ্গে আরেকটা কথা চলে আসছে, সেটা হচ্ছে যে এই প্রকৃতি, প্রেম এবং পূজা। প্রেম পর্যায়ে তো অসংখ্য তার রচনা রয়েছে এবং আমার তো মনে হয় ছেলেদের থেকে মেয়েরা কিন্তু বেশি পাগল রবীন্দ্রনাথ সম্পর্কে। কিন্তু আবার রবীন্দ্রনাথই বলছেন যে আমি জীবনে কাউকে ভালোবাসিনি, যদি ভালোবাসতাম তাহলে আজকের এই জায়গায় এসে পৌঁছতে পারতাম না। এই যে স্বীকারোক্তি এবং যে প্রেম পর্যায়ের ওপর উনি লেখালেখি করেছেন, সেখানে তো উনি প্রেমকেই নিজে আবার পরবর্তী জীবনে ডিনাই করছেন। এখানে দেখুন, রবীন্দ্রনাথকে যদি আমরা দেখি, রবীন্দ্রনাথের পুরো জীবন, রবীন্দ্রনাথ দুঃখ কিন্তু কম পান, প্রচুর দুঃখ পেয়েছেন। এবং হতে পারে ওনার নিজের মধ্যে কোনো সময় হয়তো একটা কন্ট্রাডিকশন হয়েছে যে আমি এত কিছু বা আমি মানে এই যে আপনি যেটা বলছেন যে হতে পারে ওনার এমনও মনে হয়েছে যে সেই শক্তি, যে অসীম শক্তি কি আমার উপর বিরূপ, কারণ এতভাবে উনি আঘাত পেয়েছেন। সুতরাং আমার মনে হয় আপনি যেটা বলছেন প্রেম পর্যায়ে, রবীন্দ্রনাথ প্রেম পর্যায়ের কবিতা বা গান বা যে সমস্ত লেখা লিখেছেন, সেটা নিশ্চয়ই তখন ওনার মনের মধ্যে সে অনুভূতি ছিল বলেই উনি লিখতে পেরেছেন। আর রবীন্দ্রনাথ যেখানেতে বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলেছেন, মানুষের মানবিকতার কথা বলেছেন, আবার এরকম অভিযোগও আসছে যে শিলাইদহতে যেখানে তাদের জমিদারি ছিল, সেখানেও কিন্তু অনেক জায়গায় যেসব কি বলবো ওখানকার যে গ্রামবাসীরা তারা ঠিক সময় মতন খাজনা দিতে পারেনি, তখন তাদের ওপরও একটু জোর জুলুম হয়েছে। রবীন্দ্রনাথের সেখানে প্রশ্রয়ও ছিল। সেইটা দেখুন, সেগুলো তো সবই এখনো আমরা বলতে পারবো না যে সেটা অবশ্যই। সুতরাং সে বিষয়ে অনেক রকম কন্ট্রোভার্সি আছে। বাট যদি আমরা পরের দিকে দেখি, রবীন্দ্রনাথ কিন্তু ভ্রাতৃত্ববোধকে বিরাটভাবে গুরুত্ব দিয়েছেন। আপনি যদি দেখেন বিশ্ব ভ্রাতৃত্ববোধের এক বড় কাণ্ডারি আমরা বলতে পারি রবি ঠাকুর। কারণ এই যে বিভিন্ন দেশের মানুষের মধ্যে যে আদান প্রদান বা বিভিন্ন দেশের মানুষকে একসঙ্গে, বা রবীন্দ্রনাথ যদি আপনি ওখানে চীনা ভবনকে দেখেন, চীনা ভবন প্রতিষ্ঠা হয়েছিল যে শুধুমাত্র চাইনিজ নয়, সমস্ত বিশ্বের লোকজন এসে ওখানে পড়াশোনা করবে। কি পড়াশোনা করবে? ভারতীয় ভাষা, ভারতীয় সাহিত্য, ভারতীয় ধর্ম। সুতরাং এই যে ভ্রাতৃত্ববোধের যে উনি ভেবেছিলেন, সেটা কিন্তু উনি করেও দেখাতে চেয়েছিলেন এবং সেটাও আমার মনে হয় একটা বড় একটা আমাদের রবীন্দ্রনাথের কাছ থেকে পাওনা। অভিজিৎবাবু, আপনার কাছে এবার শেষ প্রশ্ন, সেটা একদম ফিরে আসি অতীত থেকে বর্তমানে। এই মুহূর্তে কিন্তু শান্তিনিকেতন কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকারের মধ্যে একটা তিক্ত সম্পর্ক একটা তৈরি হয়ে রয়েছে, একটা রাজনৈতিক অ্যাঙ্গেলের জায়গা থেকে। এটা যাই হোক না কেন, বেসিক্যালি কি এটা শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের প্রতি এটা একটা অন্যায় হয়ে দাঁড়াচ্ছে না, এই দুপক্ষের এই চুলোচুলি? না দেখুন, চুলোচুলি মানে এগুলো কিছু কিছু সময় হয়তো আমরা জানি যে কিছু কিছু ক্ষেত্রে মতের মিল হয় না, কোনো এক জায়গায় একটা ফ্যামিলিতে এইটা হতেই থাকে। বাট আমার মনে হয় এখন যারা বর্তমানে যারা রয়েছেন, এই মুহূর্তে যারা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিষয়ে কিন্তু রাজ্য সরকারের সঙ্গে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার চেষ্টা করছেন। কিছু কিছু জায়গায় হয়তো অমিল হয়েছে আগে, বাট আমার মনে হয় ভবিষ্যতে বিশ্বভারতী কর্তৃপক্ষ
চেষ্টা করবে যে কারণ বিশ্বভারতী হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে একটি ইউনিভার্সিটি, সুতরাং পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে রাজ্য সরকার যে সরকারই থাকুক তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেই আমার মনে হয় বিশ্বভারতীর মঙ্গল হবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।